সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বেতন স্কেলের অর্থ যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওকুফে, অনিশ্চয়তায় নতুন পে স্কেল। এদিকে এসএসসির প্রশ্ন ফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স। অপরদিকে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে যে সুখবর শিক্ষামন্ত্রীর। এবং সবশেষে থাকছে এক মসজিদে ১৬০০ মুসল্লির ইতিকাফ, এসেছেন ৮ দেশের নাগরিকও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। বেতন স্কেলের অর্থ যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওকুফে, অনিশ্চয়তায় নতুন পে স্কেল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই খাতের জন্য সংরক্ষিত ৪০,০০০ কোটি টাকার প্রায় পুরোটাই অন্য অগ্রাধিকারমূলক খাতে স্থানান্তর করেছে সরকার। ফলে নিকট ভবিষ্যতে নতুন বেতন কাঠামো আলোর মুখ দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরাদ্দকৃত অর্থের হিসাব ও স্থানান্তর। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বেতন ভাতা খাতের জন্য রাখা ৪০,০০০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে ৩৯,৩০৮ কোটি ৭ লক্ষ টাকাই বিভিন্ন জরুরি খাতে ব্যয় করা হয়েছে। বর্তমানে এই তহবিলে অবশিষ্ট আছে মাত্র ৯৬১ কোটি ৯৩ লক্ষ টাকা, যা দিয়ে নতুন কোনো বেতন স্কেল বাস্তবায়ন করা অসম্ভব। কেন অগ্রাধিকার বদলালো সরকার? সরকারের আর্থিক পরিকল্পনায় এই নাটকীয় পরিবর্তনের পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। ১. জ্বালানি সংকট ও যুদ্ধ পরিস্থিতি। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ায় তেল ও এলএনজি আমদানিতে বাড়তি ব্যয় মেটাতে সরকার অতিরিক্ত ২৪,০০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছে। ২. কৃষি ঋণ মওকুফ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত ব্যাংক ঋণের সুদ ও আসল পরিশোধের জন্য ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৩. ফ্যামিলি কার্ড প্রকল্প। দরিদ্র পরিবারের নারী সদস্যদের মাসিক ২৫০০ টাকা নগদ সহায়তা প্রদানের লক্ষ্যে ফ্যামিলি কার্ড প্রকল্পের পরীক্ষামূলক ধাপের জন্য ৩৮ কোটি ৭ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। বিশেষজ্ঞের মতামত। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান এ বিষয়ে জানান, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ধরনের ঘটনা প্রত্যাশিতই ছিল। তবে সরকারের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক সক্ষমতা যাচাই করা প্রয়োজন ছিল। কর্মকর্তাদের প্রতিক্রিয়া ও বর্তমান অবস্থা। অর্থ বিভাগের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, বর্তমান বাজেট কাঠামোর মধ্যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন করা বাস্তবসম্মত নয়। বিশাল অঙ্কের আর্থিক সংস্থান ছাড়া এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে বেতন বৃদ্ধির আশা পূরণ না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাদের দাবি, পূর্ণাঙ্গ স্কেল সম্ভব না হলেও বর্তমান মূল্যস্ফীতির বাজারে জীবনযাত্রার ব্যয় সামলাতে অন্তত আংশিক বা বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হোক। সব মিলিয়ে বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণ কৃষি সামাজিক খাতে ব্যয়ের চাপে সরকারি চাকুরিজীবীদের নতুন পে স্কেলের স্বপ্ন আপাতত অধরাই থাকছে। এদিকে এসএসসির প্রশ্ন ফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাবের সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন ২১ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবার মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। সবগুলো শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করা হবে। তিনি বলেন, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ। আমি অতীতে সফল হয়েছি, এবারও সেই ধারা বজায় থাকবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যারা প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে পরীক্ষার সার্বিক নিরাপত্তা তদারকি করব। সারা দেশে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত।
বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে তাহলে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সেই চিন্তাভাবনা করছি। মন্ত্রণালয়কে নীলের ইবাদতখানা হিসেবে উল্লেখ করে মিলন বলেন, আগামী 180 দিনের কর্মসূচির মাধ্যমে আমি এমন ভিত্তি তৈরি করতে চাই যা 180 বছরের সমতুল্য প্রভাব ফেলবে। আমার লক্ষ্য হল ধীর স্থিরভাবে কাজ করে যাওয়া, যাতে কোনো ভুল পদক্ষেপ না হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, জেলা প্রশাসক, ডিসি এবং শিক্ষা বোর্ডের সমন্বয়ে 3 স্তরের স্ক্রিনিং প্রসেস রাখার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। নিয়োগের ক্ষেত্রে 18 বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নিয়ে বিতর্কের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত 15-17 বছরের রাজনৈতিক কারণে বঞ্চিত শিক্ষকদের সুযোগ দিতেই এই যৌক্তিক পুনর্নির্ধারণ। এছাড়া 2027 সালের নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনকে নিজের অন্যতম প্রধান মিশন হিসাবে উল্লেখ করেন মন্ত্রী। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, আমি কর্মকর্তাদের বলেছি গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে এসে দ্রুত এবং দক্ষতার সঙ্গে কাজ শেষ করতে হবে। এখানে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়, বরং শিক্ষার উন্নয়নে কাজ করতে এসেছেন। অনুষ্ঠানে ইরাব প্রধান ফারুক হোসেন, সিনিয়র রিপোর্টার সুতীর্থ বোরাল, মিথিলা মুক্তা, সাবিহা সুমিশ সহ বিভিন্ন পত্রপত্রিকার শিক্ষা সাংবাদিক উপস্থিত ছিলেন। অপরদিকে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে যে সুখবর শিক্ষামন্ত্রীর। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন. এহসানুল হক মিলন বলেছেন, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ হবে। শনিবার ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনে ইফতার অনুষ্ঠান পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন। শিক্ষামন্ত্রী বলেন, 10% উৎসব ভাতা বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা অনুমোদন দিলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা অতীতে সফল হয়েছি, এবারও সেই ধারা বজায় থাকবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যারা প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে পরীক্ষার সার্বিক নিরাপত্তা তদারকি করব। তিনি বলেন, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সচিব লঙ্কা কাণ্ড ঘটিয়ে গেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এসব বিষয় লিখবেন আর আমি বলবো সচিব ফাইল উত্থাপন করো। শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যেটা লিখবেন সেটা তদন্ত শুরু হয়ে যাবে, আপনারা সব লিখবেন। ইফতারে অংশ নেন দৈনিক আমাদের বার্তার এক্সিকিউটিভ এডিটর বুলবুল আহমেদ, সিনিয়র রিপোর্টার সুতীর্থ বোরাল, মিথিলা মুক্তা, সাবিহা সুমিশ সহ বিভিন্ন পত্রপত্রিকার শিক্ষা সাংবাদিক উপস্থিত ছিলেন। এবং সবশেষে থাকছে, এক মসজিদে 1600 মুসল্লির ইতিকাফ, এসেছেন 8 দেশের নাগরিকও। রমজানের শেষ দশকে নাজাতের আশায় ইবাদতে মশগুল পুরো মুসলিম উম্মাহ। এরই ধারাবাহিকতায় যশোরের সদর উপজেলার সতীঘাটা এলাকায় অবস্থিত আশরাফুল মাদারিস কমপ্লেক্স মসজিদে এবার রেকর্ড সংখ্যক মুসল্লি ইতিকাফে বসেছেন। বর্তমানে এখানে প্রায় 1600 জন মুসল্লি অবস্থান করছেন, যাদের 75 জন এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। দেশ বিদেশের মুসল্লিদের মিলন মেলা। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ইতিকাফে অংশ নিতে ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং সুদূর পানামা থেকে মুসল্লিরা এসেছেন। মূলত বিখ্যাত বুজুর্গ শাইখ ইব্রাহিম আফ্রিকির সান্নিধ্য পেতেই দেশ বিদেশের উলেমা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ এখানে সমবেত হয়েছেন। 64 জেলার বাংলাদেশি মুসল্লিদের পাশাপাশি বিদেশি মেহমানদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশাল কর্মযজ্ঞ ও ব্যবস্থাপনা। 1600 মুসল্লির ইফতার, সেহরি ও আবাসন নিশ্চিত করতে মাদ্রাসা কর্তৃপক্ষ বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে। মাদ্রাসার শিক্ষক এবং প্রায় 1800 জন শিক্ষার্থীর একটি বড় অংশ স্বেচ্ছাসেবী হিসেবে এই বিশাল আয়োজনে সেবা দিচ্ছেন। ইতিকাফ চলাকালীন নামাজের আগে ও পরে শাইখ ইব্রাহিম আফ্রিকি সহ প্রখ্যাত আলেমরা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। ভিনদেশি ভাষায় দেওয়া বয়ানগুলো বাংলাদেশি মুসল্লিদের বোঝার সুবিধার্থে বাংলায় অনুবাদ করে শোনানো হচ্ছে। খাদ্যাভ্যাসে বিশেষ নজর। বিশাল এই আয়োজনে খাবারের মেনুতেও রাখা হয়েছে বৈচিত্র্য। বাংলাদেশি মুসল্লিদের জন্য যে খাবারের আয়োজন করা হয়, বিদেশি মেহমানরা অনেক সময় তাতে অভ্যস্ত থাকেন না। তাই তাদের শারীরিক সুস্থতা ও স্বাচ্ছন্দ্যকে বিবেচনা করে নিজ নিজ দেশের খাদ্যাভ্যাস অনুযায়ী আলাদাভাবে খাবার প্রস্তুত করা হচ্ছে। আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ।
মসজিদটির মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ জানান 2023 সাল থেকে এখানে বড় পরিসরে ইতিকাফের আয়োজন শুরু হয়। প্রতি বছরই মুসল্লির সংখ্যা বাড়ছে। ইতিকাফকারীরা মূলত দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে আল্লাহমুখী হওয়ার জন্য এখানে আসেন। এই মসজিদে ইতিকাফের উপযুক্ত পরিবেশ ও প্রখ্যাত আলেমদের সাহচর্য পাওয়ার সুযোগ থাকায় দিন দিন এটি মুসল্লিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।